ঘড়ির কাঁটা ধরে ধরে ঠিক 12 ঘন্টা। এর মধ্যেই অপারেশন শেষ, পোশাক পরিবর্তন, নাস্তা করা, আয়েশ করে রিসোর্টে সময় কাটানো এবং শেষে সোজা দেশের বাইরে। সিনেমার চিত্রনাট্য এর কাছে হার মানবে। প্রকাশ্য দিবালোকে গুলি করে একজন মানুষ কিভাবে আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগা দিয়ে বর্ডার পার হয়ে গেল? সিসিটিভি ফুটেজে কি এমন ভয়ঙ্কর দৃশ্য ধরা পড়ল যা তদন্তকারীদের ঘুম হারাম করে দিয়েছে? আগারগাঁওয়ের সেই ম্যানহলের ভেতরে আসলে কি লুকিয়ে রাখা হয়েছিল? আর ওদিকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ওসমানের জন্য খোদ সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী কেন ফোন করলেন ডক্টর ইউনূসকে? আজকের ভিডিওতে আমরা যমুনা টিভির এক্সক্লুসিভ ইনভেস্টিগেশনের প্রতিটি সেকেন্ডের হিসাব, পুরো ঘটনার আদ্যপান্ত বিশ্লেষণ করব, যা শুনলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে। গল্পের শুরুটা আসলে গুলির শব্দ দিয়ে নয়। শুরুটা হয়েছিল ভোরবেলায় এক নিরিবিলি রিসোর্টে। যমুনা টেলিভিশনের অনুসন্ধানে বেরিয়ে এসেছে পিলে চমকানো সব তথ্য। তদন্ত বলছে ওসমান হাদিকে গুলি করার মাত্র 12 ঘন্টার মধ্যেই প্রধান আততায়ী ফয়সাল এবং আলমগীর দেশ ছেড়ে পালিয়ে যায়। কিন্তু পালানোর আগে তারা ঢাকা শহরে কি করেছিল তার নিখুঁত ছক দেখলে আপনি শিউরে উঠবেন। আসুন টাইম লাইন ধরে আগাই। ঘটনার দিন ভোর তখন 5টা 23 মিনিট। তখনও হামলার ঘটনা ঘটেনি। রিপোর্ট অনুযায়ী ভোর 5টা 23 মিনিট থেকে সকাল 8টা 54 মিনিট পর্যন্ত টানা প্রায় 3.5 ঘন্টা আততায়ীরা অবস্থান করছিল হেমায়েতপুরের কাছে গ্রিন জোন নামের এক রিসোর্টে। সেখানে তারা কি করেছিল? তদন্ত বলছে সেখানে ফয়সাল ও আলমগীর ছাড়াও আরও 2 জন সহযোগী ছিল। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো সেখানে ফয়সালের বান্ধবী মারিয়াও উপস্থিত ছিল। ধারণা করা হচ্ছে এই নির্জন রিসোর্টে বসেই তারা হামলার চূড়ান্ত ব্লুপ্রিন্ট চেক করে নিচ্ছিল এবং মানসিকভাবে প্রস্তুত হচ্ছিল। এরপর তারা চলে আসে ক্রাইম স্পটে। মিশন কমপ্লিট করার পর, অর্থাৎ ওসমান হাদিকে গুলি করার ঠিক 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে তারা পৌঁছে যায় আগারগাঁওয়ের বিজ্ঞান জাদুঘরের ঢালে। সময় তখন আনুমানিক বিকেল 3:30টা। ভাবছেন সেখানে কেন? কারণ সেখানেই ছিল তাদের পূর্ব পরিকল্পিত সেফ জোন। বিজ্ঞান জাদুঘরের ঠিক উল্টো পাশে কর্নেল গলিতে ফয়সালের বোনের বাসা। সিসিটিভি ফুটেজে দেখা যায় বিকেল 3টা 30 মিনিটের দিকে তারা একটি বাইক নিয়ে সোজা ফয়সালের বোনের সেই বিল্ডিংয়ের পার্কিংয়ে ঢুকে পড়ে। বিল্ডিংটির নাম আলহাজ ABM নুরুল আমিন চৌধুরী। তবে পার্কিংয়ে ঢোকার আগেই ঘটে এক নাটকীয় ঘটনা। তারা বাইকের নাম্বার প্লেটটি খুলে ফেলে। তদন্তকারীরা ফয়সালের বোনের বাসার সামনে রাস্তার এক ম্যানহলের ঢাকনা খুলে ভেতর থেকে সেই ভুয়া নাম্বার প্লেটটি উদ্ধার করেন। নাম্বারটি ছিল ঢাকা মেট্রো ল 546376। হামলা করার সময় তারা এই ভুয়া নাম্বার প্লেটটি ব্যবহার করেছিল। অর্থাৎ তারা জানত পুলিশ বাইক ট্র্যাক করবে, তাই কাজ শেষে বাইকটি বোনের বাসার গ্যারেজে ফেলে দেয় এবং নাম্বার প্লেট খুলে ম্যানহোলে ফেলে প্রমাণ লোপাট করে। এরপরে দৃশ্যপট আরও রহস্যজনক। বাইক ফেলে তারা আর নিজস্ব কোনো বাহন ব্যবহার করেনি। তারা সেখান থেকে বের হয়ে বিজ্ঞান জাদুঘর সংলগ্ন স্ট্যান্ড থেকে একটি সিএনজি ঠিক করে। সিএনজিটির নম্বর ছিল ঢাকা মেট্রো থ 137076। সিএনজি চালকের জবানবন্দি অনুযায়ী 2 জন মধ্যবয়স্ক ব্যক্তি তাকে প্রথমে সাভার যাওয়ার কথা বলে, কিন্তু পরে তারা মত বদলায় এবং আমিনবাজার মাইক্রো বাস স্ট্যান্ডে নামিয়ে দিতে বলে। সবচেয়ে সন্দেহজনক বিষয় হলো ঢাকা মেট্রোর সিএনজি সাধারণত আমিনবাজার রুটে যাওয়ার কথা নয়, তবু তারা সেভাবেই গাবতলী হয়ে আমিনবাজার পৌঁছে যায়। সিএনজি চালক জানায় তারা সিএনজি থেকে নেমে ভাড়া মিটিয়ে দেয় এবং টোল দিয়ে চলে যায়। আমিনবাজারে নামার পর তারা কি করলো? তারা কি দৌড়ে পালালো? একদমই না। সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী সিএনজি থেকে নেমে তারা অত্যন্ত স্বাভাবিকভাবে পাশের একটি দোকান থেকে মাস্ক কেনে। এরপর মুখে মাস্ক পরে তারা ভিড়ের মধ্যে মিশে যায়। যমুনা টিভির অনুসন্ধানে দেখা যায় আমিনবাজার বাস স্ট্যান্ডে কোনো সিসি ক্যামেরা বা চেকার না থাকায় তারা সহজেই ভিড়ের মধ্যে হারিয়ে যেতে পেরেছে। তবে সেখান থেকে পাওয়া একমাত্র সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের তথ্যে পুলিশ নিশ্চিত হয়েছে যে বিকেল 4:30টা থেকে 5টার মধ্যে তারা হেমায়েতপুর হয়ে ময়মনসিংহের হালুয়া ঘাটের দিকে রওনা দেয়। টিম যমুনা যখন এই পুরো রুটটি ফলো করছিল তখন তাদের সাথেও ঘটে এক অদ্ভুত ঘটনা। আমিনবাজার এলাকায় অনুসন্ধান চালানোর সময় মাস্ক পরা কয়েকজন ব্যক্তি টিম যমুনাকে ফলো বা অনুসরণ করছিল, যা প্রমাণ করে অপরাধী চক্রের নেটওয়ার্ক কতটা সক্রিয় এবং তারা এখনও নজরদারি চালাচ্ছে। শেষমেশ হালুয়াঘাটের ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে তারা ভারতে পালিয়ে যায়। চিন্তা করে দেখুন, একটি হাই প্রোফাইল শুটিংয়ের পর আততায়ীরা মাস্ক কিনে সিএনজি পাল্টে বাস ধরে এতটা পথ পাড়ি দিল, রিসোর্টে সময় কাটালো, অথচ কোথাও কোনো
চেকপোস্টে তারা আটকালো না। এটা কি শুধুই ব্যর্থতা, নাকি এর পেছনে আরও কোনো বড় পরিকল্পনা ছিল? ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটি অনুরোধ, এরকম সব রোমহর্ষক ঘটনার পেছনের খবর এবং গভীর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এবার আসি মুদ্রার অন্য পিঠে, ওসমান হাদির বর্তমান অবস্থা নিয়ে। আততায়ীরা যখন বর্ডার পার হচ্ছে, তখন ওসমান হাদি লড়ছেন মৃত্যুর সাথে। তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে, এটা আমরা সবাই জানি। কিন্তু সেখানে আসলে কি ঘটছে, তার শারীরিক অবস্থা নিয়ে কেন এত গোপনীয়তা আর শঙ্কা? আমার দেশ পত্রিকার রিপোর্ট এবং প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের তথ্য মতে বিষয়টি এখন আর শুধু পারিবারিক পর্যায়ে নেই, এটি আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ডিভিয়ান বালাকৃষ্ণন সরাসরি রাত 9:40 ফোন করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে। তিনি জানিয়েছেন হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন গুলিবিদ্ধ হওয়ার পর হাদির ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। একে তো গুলির আঘাত, তার উপর হার্ট অ্যাটাক, পরিস্থিতি জটিল করে তুলেছে। তার শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়েছে, যা চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তবে সবচেয়ে বড় ভয়ের কারণ হলো তার মস্তিষ্ক। চিকিৎসকরা বলছেন তার মাথায় খুব জটিল একটি অস্ত্রোপচার বা ব্রেন সার্জারি প্রয়োজন। কিন্তু সমস্যা হলো সিঙ্গাপুরের হাসপাতালেও এই মুহূর্তে সেই রিস্কি অপারেশনটি করার মতো শতভাগ কনফিডেন্স ডাক্তাররা পাচ্ছেন না বলে জানিয়েছেন। তবে এজন্য ডাক্তাররা পরামর্শ দিয়েছেন তাকে যুক্তরাজ্যের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে শিফট করার জন্য, যেখানে নিউরো সার্জারির জন্য আরও উন্নত ব্যবস্থা রয়েছে। এবং সিঙ্গাপুর হাসপাতাল কর্তৃপক্ষ অফিসিয়ালি যুক্তরাজ্যের ওই হাসপাতালে চিঠিও পাঠিয়েছে। এখন প্রশ্ন হলো, চাইলেই কি তাকে লন্ডনে নেওয়া সম্ভব? না, এখানেই বেঁধেছে বিপত্তি। এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়ার পরেই তার অবস্থার অবনতি হয়েছিল। যদিও হাসপাতালে নেয়ার পর কিছুটা উন্নতি হয়, কিন্তু গতকাল দুপুর থেকে আবারও তার স্বাস্থ্যের অবনতি হয়েছে। ডাক্তাররা বলছেন এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে লন্ডন যাওয়ার মতো শারীরিক ধকল তিনি সইতে পারবেন কিনা তা নিশ্চিত নয়। তার শরীর এবং ব্রেনের মধ্যে সংযোগ স্থাপন করাটাই এখন মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ব্রেন ছাড়া বাকি অঙ্গগুলো কাজ করছে, কিন্তু ব্রেন রেসপন্স না করলে তাকে স্টেবল করা যাচ্ছে না। আজ সকালে 3 জন উপদেষ্টা ফাউজুল কবির খান, মোস্তফা সরওয়ার ফারুকি এবং ডাক্তার সাইদুর রহমান হাদির বড় ভাইয়ের সাথে টেলিকনফারেন্সে কথা বলেছেন। সরকার সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। মেডিকেল রিপোর্ট লন্ডনে পাঠানো হয়েছে। যদি লন্ডনের চিকিৎসকরা সবুজ সংকেত দেন এবং হাদির শরীর যদি ট্রাভেল করার মতো স্টেবল হয়, তবেই তাকে সেখানে নেওয়া হবে। অন্যথায় এই অবস্থায় তাকে মুভ করাটা হবে বিশাল ঝুঁকির কাজ। বর্তমানে তার পরিবার এবং ইনকিলাব মঞ্চ দেশবাসীর কাছে বিশেষ দোয়া আবেদন জানিয়েছে। পুরো ঘটনাটি বিশ্লেষণ করলে দুটি চিত্র আমাদের সামনে আসে। একপাশে অপরাধীদের ঠান্ডা মাথার নিখুঁত পরিকল্পনা। তারা জানতো ভোরবেলা রিসোর্টে মিটিং করতে হবে, অপারেশন শেষে বিজ্ঞান জাদুঘরের ঢালে আসতে হবে, ম্যানহলে নাম্বার প্লেট লুকাতে হবে এবং কোন রুটে বিজয়নগর থেকে আমিনবাজার, তারপর ময়মনসিংহ হয়ে হালুয়াঘাট বর্ডার পার হতে হবে। তাদের পালানো রুট ম্যাপ এবং মাস্ক কিনে নেওয়া ছদ্মবেশ ধারণ সবই ছিল আগে থেকেই ছক কষা। অন্যদিকে একটি তরতাজা প্রাণের বেঁচে থাকার লড়াই। জুলাই গণ অভ্যুত্থানের এই সম্মুখ যোদ্ধা এখন হাসপাতালের বিছানায় অচেতন। তার মস্তিষ্কের সাথে শরীরের সংযোগ বিচ্ছিন্ন প্রায়। ডাক্তার আপ্রাণ চেষ্টা করছে তাকে স্টেবল করার। ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় অপরাধীরা কতটা সংগঠিত হতে পারে এবং আমাদের নিরাপত্তা ব্যবস্থা কোথায় কোথায় ফাঁকফোকর রয়ে গেছে। মাত্র 12 ঘন্টার ব্যবধানে তারা যেভাবে একাধিক জেলা পাড়ি দিয়ে দেশ ছাড়ল, তা নিশ্চিতভাবেই তদন্তকারী সংস্থার জন্য এক বড় চ্যালেঞ্জ। বিশেষ করে আমিন বাজারের মতো ব্যস্ত এলাকায় সিসিটিভি না থাকা এবং রিপোর্টারদের ফলো করার বিষয়টি প্রমাণ করে অপরাধীদের নেটওয়ার্ক কতটা শক্তিশালী। ওসমান হাদি কি পারবেন এই মরণপণ যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসতে? অপরাধীদের কি ফিরিয়ে আনা সম্ভব হবে? এই প্রশ্নের উত্তর জানতে আমাদের অপেক্ষা করতে হবে। তবে আমরা আশা ছাড়ছি না। প্রিয় দর্শক, এই ছিল ওসমান হাদি হত্যা চেষ্টা এবং যমুনা টিভির অনুসন্ধানে উঠে আসা আততায়ীদের পলায়নের লোমহর্ষক বিস্তারিত। ঘটনাটির পরবর্তী যে কোনো আপডেট আসা মাত্রই আমরা আপনাদের জানাবো। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত বা কোনো তথ্য জানা থাকলে কমেন্টে আমাদের জানান। আর হ্যাঁ, যাওয়ার আগে আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সত্যের সন্ধানে আমরা আছি আপনার পাশে। ধন্যবাদ।